করোনার মধ্যে সবচেয়ে যে কটি অঙ্গন থমকে গেছে তার মধ্যে চলচ্চিত্র একটি। এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা অনেকটা বেকারের মতোই বসে আছেন, কিন্তু তারপরও এই চলচ্চিত্র অঙ্গনের যারা নীতি নির্ধারক, বিভিন্ন সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক, তারা কিন্তু তাদের কার্যক্রম প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছেন। এমনই একজন জায়েদ খান, যিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের বর্তমানের অন্যতম সুদর্শন নায়কও বটে। আজ আমরা এই যত কথা অনুষ্ঠানে কথা বলবো তার সঙ্গে জানবো তার অনেক না জানা কথা। জায়েদ খান, যেটি বলছিলাম, ঠিক বললাম কি? সবচেয়ে সুদর্শন আপনি, বা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, বসে নেই। চলে আর কি। সুদর্শন আমার চেয়ে অনেক ভালো ভালো নায়ক বাংলাদেশে আছে, সুদর্শন নিজেকে মনে করি না আর কি। তারপর আপনি বলেছেন, অনেক বেশি কৃতজ্ঞতা, থ্যাঙ্কস আপনাকে। কেমন চলছে কর্মকাণ্ড? সব আসলে কর্মকাণ্ড তো আসলে স্বাভাবিক জীবন সারা পৃথিবী জুড়েই থমকে আছে। করোনা মানুষের প্রতিনিয়ত মানুষের প্রিয়জন কেড়ে নিচ্ছে, কর্মকাণ্ডকে থমকে দিচ্ছে, সাধারণ জীবনযাপনের উপর একটা বাধা পড়ে আছে। তো সব কিছু মিলেই সব সেক্টরেই কিন্তু একটা প্রচণ্ড একটা কি বলবো এটাকে, একটা মানে একটা বাইন্ডিংস বা বাধার সম্মুখীন আমরা সবাই। তার মধ্যেও আমি মনে করি বেঁচে আছি, এটাই অনেক বড় নিয়ামত আল্লাহর। নাও তো বেঁচে থাকতে পারতাম। পাশের যে মানুষটা, অনেক কাছের মানুষ, কাছের শিল্পী চলে গেছেন এই করোনার ভয়াল থাবায়। তো সেখান থেকে বেঁচে আছি, এটাই বা কম কিসের। আর আমি সবসময় একটা কথা বলি, আগে জীবন তারপরে জীবিকা। বেঁচে থাকলে অনেক কিছুই করা সম্ভব, যদি বেঁচেই না থাকি তাহলে কীভাবে এত কিছু করব? কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সব কিছু? বলা চলে অনেকটা স্তমিত হয়েছিল সব কিছু, কিন্তু এখন তো অনেকটাই স্বাভাবিক দেখছি সব সেক্টরেই। জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশে, যার হাতে বাংলাদেশ আছে, এগিয়ে নিয়ে যাওয়া কোনো বিষয় না। উনি বঙ্গবন্ধু কন্যা, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে বাসিন্দা। তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে টেনে নিয়ে যাচ্ছেন তার একাগ্রতায় এবং তার একার চেষ্টায়, আমি মনে করি তাকে দেখে দেখে হলো আমরা সাহসী হই, আমরা কিছু শিখি। তারই ধারাবাহিকতায়, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, এবং আমরা মনে করি আমরা যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, তারা বিশ্বাস করে ওভারকাম করে আমরা এগিয়ে যেতে পারবো। এবং তাই তো করছি। 2 বছরে কোনো শুটিং নাই, কাজ নাই। আমি শিল্পীদেরকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে প্রতিনিয়ত খাদ্য সামগ্রী, নগদ অর্থ, বিভিন্ন সময় ঈদের উপঢৌকন, তারপর পূজাতে দিয়ে আমরা তাদেরকে ঠিকই টেনে নিয়ে যাচ্ছি। এবং সাময়িকভাবে সহায়তা করছেন, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা কি আছে আপনাদের? দীর্ঘস্থায়ী তো প্রধানমন্ত্রী, আপনাকে বললাম যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিলেন এই চলচ্চিত্র এই আমাদের এই আমলেই। এবং আমরা আবারও কৃতজ্ঞ চিত্তে সেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্নের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। তিনি কিন্তু শিল্পীদের জন্য একটা স্বীকৃতি দিলেন, স্থায়ী সমাধান দিলেন। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট শিল্পীদের সুবিধা অসুবিধা এখন সরকারি সহযোগিতা পাবে। শুধু তাই নয়, তার পরিবারও তার সহযোগিতা পাবে। এটা গেল তার আর্থিক দিক। এখন যেটা আমাদের টেনে নিয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পকে, যেটা বঙ্গবন্ধুর তৈরি এফডিসি। প্রধানমন্ত্রী প্রচণ্ড ভালোবাসেন চলচ্চিত্র শিল্পকে এবং আমাদেরকে। সেটার ধারাবাহিকতা কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী এবং সচিবের মাধ্যমে আমরা এই বাস্তবায়ন করা তার এখন যাওয়ার লক্ষ্য। সেটা কি হতে পারে? আমাদের শিল্পীরা, ধরেন সবসময় বলি, আমাদের শিল্পীরা হাত পাততে চায় না, ওরা কাজ চায়। কাজ বন্ধ হলে এই সহযোগিতার কথা কিন্তু আসছে। আজকে যদি কন্টিনিউ কাজ চলতো, সিনেমা হলগুলোতে সিনেমা চলতো, তাহলে কিন্তু এদেরকে এত অর্থ সহায়তা দিতে হতো না। যেহেতু অর্থ সহায়তা দিতে হচ্ছে, এখন একটু কিছুটা স্বাভাবিকের দিকে আমরা যাচ্ছি। তাও আমরা বলবো যে এখনও তো 100-র উপরে আমাদের মৃত্যু কিন্তু হার আছে, যে কোনো সময় আবার আঘাত হানতে পারে। সামাজিক বিধিনিষেধ মেনে, সামাজিক দূরত্ব মেনে আমাদের চলচ্চিত্র শিল্পটাকে ঘুরে দাঁড় করাতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন শুধু হলগুলোকে ঠিক করার জন্য। আপনি দেখেন, সিনেমা হল দরকার ভালো। যতই সিনেমা হল মালিকরা বলুক যে প্রোডাক্ট নাই, কোথায় দেখাবো? আপনি দেখেন, কয়েকদিন 2-3 দিন আগে সোনি কমপ্লেক্স চালু হয়েছে মিরপুরে, আপনি জানেন বোধহয়। 3টা সিনেমা হল সেখানে। আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করছি, প্রতিদিন প্যাকড আপ, গত 1 সপ্তাহের টিকিট নেই। দ্যাট মিনস আমি ওখানে নিজেও গিয়েছিলাম, পরিবেশটা জোস, মার্কেট, ফুড কোর্ট, কেনাকাটা করতে পারছে, সিনেমা হলে ঢুকতে পারছে। এই ব্যবস্থাটা থাকতে হবে, তাহলে সিনেমা হলে দর্শক যাবে। এখন সেই মানদাতার আমলে টিনের বেড়া, সিট ছিঁড়ে গেছে,
ছাড় পোকার কামড়, সেটা দিয়ে এখন আর কেউ ভালো শিক্ষিত শ্রেণীকে অব্যবস্থাপনা, এটা ভালো একটা ভালো ব্ল্যাকিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবং আপনি ওখানে একটা শিক্ষিত মেয়ে বা শিক্ষিত ছেলে যেতেই ভয় পায়, যখন গেলে আল্লাহ মানুষ জন্য কি মনে করবে। ভালো একটা ওয়াশরুম নেই, ওয়াশরুম একটা বড় প্রতিবন্ধকতা শিক্ষিত সমাজের জন্য। এখন কিন্তু মানুষের আয় বেড়েছে, সামাজিক টাকা পয়সা বেড়েছে, কিন্তু তাদের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু ভালো পরিবেশ চায়। আপনি দেখবেন সবাই এখন এসি বাসের টিকিট করে বেশি। আগে মানুষ নর্মাল বাস খুঁজতো, এখন এসি বাস কোনটা সেখানে খুঁজে। কারণ মানুষের এখন এই বিশ্বায়নের যুগে মানুষের জীবনযাত্রার ভালোভাবে বা জীবনযাত্রার মান বুঝতে শিখেছে, যার কারণে কিন্তু এখন সিনেমা হল আধুনিকায়ন দরকার। সিনেমা এখন আধুনিকায়ন, আমি বলেছি যে প্রধানমন্ত্রীরা চাচ্ছেন যে অন্তত উপজেলা পর্যায়ে যদি সিনেমা হল থাকে, একটি করে হলো, আমাদের যদি 400-500 সিনেমা হল থাকে, ইনশাল্লাহ আমরা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবো এফডিসির থেকে। আমরা ভালো ভালো, তখন দেখবেন প্রডিউসার আসতেছে, টাকা মানি ব্যাক গ্যারান্টি আছে। আপনি একটা প্রডিউসার, একটা ছবি করতে আপনার 1 থেকে এখন 1.5 কোটি টাকা লাগবে, আপনি যদি বুঝেই যান যে আমার টাকা 20 লাখও পাবো না, তখন তো আপনি সিনেমা বানাবেন না। কারণ টাকার শোক ভোলা যায় না, কিন্তু পুত্রের শোক ভোলা যায় কিন্তু, কথা এরকম একটা আছে কিন্তু। তো আমরা সেখান থেকে মনে করি যে একটু সিনেমা হলকে আধুনিকায়ন দরকার, আমাদের ভালো ভালো কিছু প্রোডাক্ট তৈরি করা দরকার। ইনশাল্লাহ আমার মনে হয় তাহলে সিনেমা হলে মানুষ যাওয়া শুরু করবে এবং সিনেমা শিল্প ঘুরে দাঁড়াবে। এইটা হচ্ছে আমার পরিকল্পনা। মানে আমাকে যদি এক কথা বলে যে সিনেমা শিল্প ঘুরে দাঁড়াতে কী কী লাগবে, সরকারের মাস সহযোগিতা লাগবে এবং প্রধানমন্ত্রী করতে প্রস্তুত। সিনেমা হলে আপনি যা বললেন, অনলাইনে টিকিটিং থাকতে হবে, টিকিট ব্যবস্থা, হল থেকে অনেক টিকিট চুরি হয়ে যায়। এমন মানুষ 10টা টিকিট বিক্রি হলে বলে 5টা বিক্রি হয়েছে। প্রডিউসার ঠিকমতো টাকা পায় না, প্রডিউসারের ন্যায্য টাকাটা হল থেকে নিশ্চিত করতে হবে, যে একদম অনলাইনে কয়টা টিকিট বিক্রি হলো সব জানবে, তার অর্ধেক 50% প্রডিউসার পাবে, 50% হল পাবে। এই অবস্থান দূর করে যদি ঠিকমতো সিনেমা হলগুলো ঠিক হয়, আধুনিকায়ন হয়, তাহলে আমার মনে হয় আমরা যদি ভালো ভালো কিছু প্রোডাক্ট দিতে পারি, মানে সিনেমা তৈরি করে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ সিনেমার প্রতি মানুষের আকর্ষণ আসবে এবং দর্শক হলমুখী হবে। হলের যে সমস্যাটির কথা বলছেন, এর মান উন্নয়ন বা এই সমস্যা যেন সমাধান হয়, এই ব্যাপারে কোনো পরিকল্পনা আপনারা সরকারকে দিয়েছেন কিনা বা আপনাদের আছে? হ্যাঁ, আমরা তো করেছি কিন্তু, কারণ আমাদের যেমন ধরেন আমরা একাধিকবার মন্ত্রীর সাথে মিটিং করেছি, বলছি যে সিনেমা হলগুলোকে একটু আধুনিকায়ন করা দরকার। মন্ত্রী বলছেন যে আমি সহজ শর্তে ঋণ দিচ্ছি, কিন্তু টাকা হল মালিক নিচ্ছে না। হল মালিকের ভিউটা কি, যে আমাকে পুরো সব বিনা পয়সা সব সরকার করে দেবে। এই বিষয়গুলো কিন্তু আমি যেহেতু সাংবাদিক, আমরা জানি সরকার থেকে কিন্তু কোনো রেজুলেশন দিচ্ছে না যে এই সহজ শর্তে আপনি ঋণ পাবেন, আপনি একটা মাল্টিপ্লেক্স করেন, সেখানে যেন সিনেমা হল থাকে। হ্যাঁ, এই জন্য অনেক ব্যবসায়ী কিন্তু গিয়েছে ব্যাংকে, কিন্তু কোনো ব্যাংক দায়িত্ব নিচ্ছে না, এবং ব্যাংক বলছে যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এইটা তো আসলে আমাদেরও করার কিছু নেই, কিন্তু আমাদের কিন্তু তথ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাবে বলছে। আমাদের যেমন মন্ত্রীকে তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী আমাদের দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আমরা ঢাকার মধ্যে 5 কোটি দিচ্ছি, ঢাকার বাইরে 3 কোটি দিচ্ছি, 3% বা 5% সুদে সিনেমা হল রাখে, এটা কিন্তু বলে দিয়েছে কিন্তু আমরা। এবং যখন আমি যতটুকু জেনেছি, আপনারা জানবেন আমার চেয়ে বেশি, যখন এই সিনেমা হলের জন্য পারমিশন নেওয়া হয়, তখনও তারা সেই শর্তেই নিয়েছিল যে সিনেমা হল কখনো ভেঙে মার্কেট করবে না। এখন কিন্তু দেখেন অনেক জায়গায় কিন্তু মার্কেট করে ফেলতেছে লাভের জন্য, কিন্তু মার্কেট করলে এটা সিনেপ্লেক্সের ব্যবস্থা রাখা কিন্তু অতীব জরুরি। কারণ ওই মার্কেটে ঘুরতে এসেই কিন্তু মানুষ সিনেমা দেখে। বিদেশে আপনারা ঘুরে দেখবেন, যত দেশে সিনেমা আসে সব দেশেই কিন্তু আশেপাশে মার্কেট আছে, মানুষ একসঙ্গে সব কাজ করতে হয়। কারণ মানুষের জীবনটা এখন খুব ফাস্ট, মানুষের 3 ঘন্টা কেন একটা কাজে গিয়ে কম সময় কাটাবে, এই সময় কিন্তু মানুষের নেই। মানুষ এখন সবকিছু এক জায়গায় প্যাকেজ চায়। তো সেই কারণে আমার মনে হয় সিনেমা হলগুলোকে, আমার মনে হয় এই ক্ষেত্রে যদি তথ্যমন্ত্রীর সাথে হল মালিকরা আরেকটু বসে, তা আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় দ্রুত। আমার মনে হয় এই হল মালিকদেরই এগিয়ে আসতে হবে, কারণ এটা তো শিল্পী সমিতির কাজ না, পরিচালক সমিতির কাজ না, এটা আসলে কাজ বেসিক্যালি হল মালিকদের কাজ, যারা তথ্য মন্ত্রণালয়ে মিটিং করে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এই টাকাটা নিয়ে হলগুলোকে রিনোভেশন করবেন। এবং কেন করেন না আমি জানি না, ওনারা ব্যবসা করতে চান, হল ঠিক নেই। আপনি একটা এখন সেই ধ্যান ধারণা মাথা থেকে উপরে ফেলতে হবে যে সেই ভুরুঙ্গামারি, সেই সিলেট কোন অঞ্চলে, বা যদি আপনি ঠাকুরগাঁ কোন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে একটা টিনের ছাপড়া দিয়ে হল রেখেছেন, ওখানে শিক্ষিত ছেলে মেয়ে যাবে, এটা ভাবার কোনো অবকাশ নাই, এখন নাই। আগে স্কুল পালিয়ে আপনাদের আমাদের সময়কার সিনেমা দেখা, তখন বিনোদন মানেই বিটিভি আর সিনেমা। এখন বিনোদনের পুরো বিনোদন এখন এটার মধ্যে। এখন তো মানুষ সব মোবাইলেই দেখে, একটা অনুষ্ঠান আমরা টিভিতে গেলে বা পেপারে গেলে কেউ দেখে না, যখন অনলাইনে যায় সবাই দেখে। আমরা আরেকটাকেও পরিকল্পনার কথা বলেছি যে ওটিটি প্ল্যাটফর্ম একটা লাগবে মোবাইলে। যেমন দেখেন ঈদের সময় কিন্তু সালমান খানের যে ছবিটা রিলিজ হলো, সেটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলো। তো এখন ওটিটি প্ল্যাটফর্ম এটা দরকার, মানুষ এখন নেটফ্লিক্সের ছবি খুঁজে।
তো এখন আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে এখন দৌড়ালে তো আপনি পড়ে যাবেন। যেমন সিনেমার অ্যানালগ নেগেটিভের সিনেমা চলে না, এখন ডিজিটাল। তো মোবাইলের মাধ্যমে সিনেমা দেখার একটা বিকল্প পদ্ধতি মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে, যেটার অ্যাপসটা মন্ত্রণালয় থেকেই তৈরি করতে হবে, কারণ কোনো ব্যক্তি মালিক করলে এটাকে নিয়ে আর দলীয়করণ হয়ে যাবে। তো যার কারণে এটা তো মন্ত্রণালয়ের মাধ্যমে এফডিসি কেন্দ্রিক করতে হবে, যেখান থেকে টিকিট কেটে বা নিয়মের মাধ্যমে এখান থেকেও সিনেমা রিলিজ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এটা একটা ভালো দিক সিনেমাকে ঘুরে দেওয়ার কারণে। সিনেমা নিয়ে, সিনেমা অঙ্গন নিয়ে আরো কথা বলবো, যদি একটু আপনার কথা জানতে চাই। আমার কি কথা, আপনার শৈশব কোথায় কেটেছে, কৈশোর কোথায় কেটেছে, এবং এই যে চলচ্চিত্রে আসলেন, নায়ক হলেন, কি প্রেরণা ছিল? আমি আসলে আমার বাড়ির জন্মস্থান পিরোজপুরে। পিরোজপুরে আমার বেড়ে ওঠা। তো সেখানে পিরোজপুরে আমি গভর্নমেন্ট স্কুল, বয়েজ স্কুলের ছাত্র ছিলাম। তো ছোটোবেলার থেকেই সিনেমার প্রতি একটা অদম্য ইচ্ছা। স্কুল পালিয়ে যখন আমরা 4টা পিরিয়ডের পরে, যেটা আমরা বলি লেইজার বলতাম আমরা, তখন স্কুল পালিয়ে সাদা ড্রেস খুলে সিনেমা হলে যে পালাতাম। আপনি মজার বিষয় শুনে অবাক হবেন, আমাদের ওখানে 2টি সিনেমা হল ছিল, জনতা সিনেমা হল আর ইরাটকিস। ইরাটকিস পরে ভেঙে অনামিকা হয়েছে। তো জনতা সিনেমা হলের যে মালিক, তার ছেলে আমার সাথে পড়তো। তাকে কোনোভাবে আমি তার বন্ধু বানিয়ে ফেলেছি। আমার একটা সাইকেল ছিল, তাকে স্কুল ছুটির আগে স্কুল ছুটির পরে বাসায় নামিয়ে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম বাসার থেকে। কথা একটাই, বিনা পয়সায় সিনেমা দেখবো। তার আবার সিনেমার প্রতি খুব একটা আগ্রহ ছিল না। ওকে নিয়ে যেতাম, ও আমাকে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে চলে আসতো। 3বার 4বার 5 15 বারও দেখেছি এক একটা সিনেমা। আমার প্রথম সিনেমা ছিল নরম গরম দেখা, ওয়াসিম ভাইর আর অঞ্জু ম্যাডামের। তো আমি সিনেমা দেখেছি, প্রচুর নেগেটিভ কালেক্ট করতাম। স্কুল পেলে ঈদের সময় আমাদের পাড়ার মধ্যে ছোট স্টল দিতাম, ওখানে জোর করে পানিও রাখতাম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এগুলো জোর করে খাইয়ে দিয়ে টাকা নিয়ে স্কুল পালিয়ে সিনেমা দেখতাম। ঈদের দিন 3টা থেকে 6টা একটা, 6টা থেকে 9টা একটা, আমার দেখতেই হতো। থাকে না মানুষের ছোটোবেলায় সামনে 3rd ক্লাসে গিয়ে বেঞ্চের মধ্যে বসে তাকিয়ে থেকে সিনেমা দেখতাম। সিনেমার প্রতি তখনকার থেকেই ভালোবাসা জন্মা। অনেক ভিউ কাট কিনতাম। রুবেল ভাই তখন মার্শাল আর্ট প্রচণ্ডভাবে আমাকে আকৃষ্ট করতো। ওটা দেখে দেখে মার্শাল আর্টে প্র্যাকটিস করতাম, পা ফাঁকা করতাম। এরপর অদম্য একটা ইচ্ছা জন্মলো। তারপরে আমি পিরোজপুর থেকে এসএসসি পাস করার পরে ঢাকা চলে আসলাম। ঢাকায় চলে এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হলাম। তখন থেকেও আরও সিনেমার প্রতি আকর্ষণ। তখন আমার সম্পর্কে চাচা, যিনি প্রয়াত হয়েছেন, গান গাইতেন, খালিদ হাসান মিলু, তাকে দেখে দেখে তার সাথে সাথে ঘুরতাম। তাকে দেখে দেখে তার স্টাইলিশ, তার হাতের ব্রেসলেট, চেইন, তার প্রতি দেখে দেখে একটা অদম্য আরও ইচ্ছেটা আরও বেশি জন্মানো শুরু করলো। তার সাথে গানের রেকর্ডিংয়ে বিভিন্ন জায়গায় যেতাম, শিল্পীদেরকে দেখতাম, এই আহমেদ ইমতাজ বুলবুলের গান রেকর্ডিং, এন্ড্রু কিশোর, সবাইকে দেখে দেখে আরও আকর্ষণ আমার মধ্যে। তখন তো বিনোদন মানেই তো তখনও সিনেমা আর হচ্ছে বিটিভি। এরপর 2 বছর পাস করলাম, এসএসসি করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, জহুরুল্লাহ কলেজ ছাত্র। হলে কম থাকা হয়েছে, বোনের কাছে থাকতাম বাসায়, মাঝে মাঝে হলে যেতাম। এরপর থেকে শুধু এফডিসির গেটে ঘোরাঘুরি, দারোয়ানের লাঠি পেটা খাওয়া, তার মোস আলা কাদের ছিল, কয়েকবার ভিড়ের মধ্যে পিটানো দিয়েছে, ব্যথা। বাসায় গিয়ে দেখি লাঠির দাগ পড়ে আছে কালো, বুঝতে দিন এই বাসায় কাউকে। মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বাবা আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, সরকারি চাকরি করবে, বিসিএস দিয়ে তুমি বাবা এএসপি কিংবা ম্যাজিস্ট্রেট কিংবা জাজ কিছু, এটাই স্বপ্ন তাদের। বাবা সরকারি অফিসার ছিলেন। এদিকে তোমার ভ্রুক্ষেপ নাই, পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, প্রতিদিন এফডিসি গেটে একবার আসতে হবে। লাল গাড়িতে মান্নাবাই যাচ্ছে, একটা নিজে চালিয়ে তাকিয়ে আছি ফ্রিজ হয়ে, কি মান্না বেরোচ্ছে তখনও। সে আম্মাজান রিলিজ হলো সিনেমার মধ্যে, কি প্রেম, সোহেল রানা ভাই, ফারুক ভাই, কি যে অবস্থা তখন সিনেমা রমরমা। তো এরপরে স্বপ্ন আগালো, অনার্স পাস করলাম, মাস্টার্স হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। লুকিয়ে লুকিয়ে পেপার কেটে নতুন মুখে আমি অ্যাপ্লিকেশন করলাম, কেউ জানে না বাসা। তবে আমি বোনের কাছে মানুষ, আমার একটাই বোন, বোনের কাছেই থাকতাম, বড় বোনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, দুলাভাই, এই 2জনই আমার খুব সাপোর্ট দিয়েছে। বাবা পেরাই বলতো নামিয়ে দাও বাসার থেকে, এই লাইনে করার জন্য, সিনেমা এগুলো করার জন্য, নামাজ কালাম করবে না কিছু, এই জন্য কি আমি পড়াশোনা করিয়েছি কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কার কথা কে শোনে। প্রথম যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস করতে যাই, একটা স্মৃতি মনে আছে, সব স্যাররা জিজ্ঞেস করলো কার কি স্বপ্ন, মফস্বল থেকে আসছে সবাই, প্রথম দিন তো ইন্ট্রোডিউসিং হয় না, তো লাস্টে আমারে বললো, আমি বললাম আমার নাম, বললাম স্যার, বললো স্বপ্ন, আমি বললাম স্যার নায়ক হবো। পুরো ক্লাস জুড়ে হাসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই শুনতেছি বিভিন্ন ভালো ভালো কথা। এক পথে একটা ছেলে কথা বললো যে সে নায়ক হবে, দিসমি। স্যারে না মাথায় হাত দিয়ে থাকলো কতক্ষণ। এরপর থেকে স্যারে যখনই ক্লাসে আসতো, নায়ক আসছে নাকি নায়ক, মানে তখন মুনতাসির মামুন স্যার, আমাদের সেই হিস্ট্রির ছাত্র, নাম করো, রতনলাল চক্রবর্তী,
আব্দুল মমিন চৌধুরী, সব বড় বড় স্যার, আহমেদ কামাল, আহমেদ জামান। তো শাক চললো জীবনটা এরকম, নতুন মুখে ফার্স্ট হলাম, অ্যাপ্লিকেশন দিলাম, এফডিসিতে এসে অভিনয় করলাম, হেঁটে দেখালাম। তখন বোর্ডে এসে দেখি সদ্য কবরী আপা, ইলিয়াস কাঞ্চন ভাই, শিবলি সাদিক, সোহানুর রহমান সোহান, এরা বোর্ডে, ভাই কেমন পাকাতেছে। হেঁটে হেঁটে দেখালাম। তো যাই হোক, দেখলাম যে ফার্স্ট হলাম, ছবি হয় না, এই দৌড় ওই দৌড় করছি। হঠাৎ করে একদিন একজন প্রডিউসার আমাদের পিরোজপুরের, এফডিসি, তার সাথে দেখা, মাহমুদ হক শামীম, তিনি তখন ছবি টবি করছেন ভালো। তো সালাম দিয়ে বললাম যে ভাই আমি আপনার নাম শুনেছি, আমার বাড়ি পিরোজপুরে। তো তাকে শুনেছি পিরোজপুরে মানুষ প্রতি তার প্রতি দুর্বলতা আছে। সে বলো পিরোজপুরে, হ্যাঁ, কার্ড দিয়ে বলো কালকে অফিসে এসো। বাড়ি দ্বারা অফিসে গেলাম, আরও পিরোজপুরের 2-3 জনকে নিয়ে। সবাই রিকোয়েস্ট করলো যে ওকে একটু দাও। তখন তার একটা ছবির গল্প লেখা চলছিল, ওই ছবির মধ্যে সে আমাকে দিল, মোহাম্মদ হান্নানের, বললো এই ছেলেটাকে দেন। দিয়ে সে তার অফিসে নাচ শিখালো, আমাকে প্র্যাকটিস করলো, ফাইট প্র্যাকটিস করতেছি। একজন নায়িকাকে আমার সাথে দিল, তার সাথে প্র্যাকটিস করে মোহাম্মদ হান্নানের ভালোবাসা ছবি যাত্রা শুরু হলো। সেই যে যাত্রা শুরু হয়েছে 2007 থেকে, সেই যাত্রা আজ অবধি চলছে। বিভিন্ন চড়াই উতরাই ওগুলো থাকেই। তারপরে 17 সালে, ছোটবেলা থেকে যে স্বপ্ন নায়ক হবেন, কখনো কি হতাশা এসছে নিজের মধ্যে যে ছেড়ে দেই, না থাক আর যাবনের মধ্যে? না, অনেক 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 নেগেটিভ কিছু হয়েছে আমার জীবনে। একটা মিউজিক ভিডিও করতে গিয়ে একজন গায়িকার নাম না বলি, তার পিছনে নাচার জন্য রিহার্সাল করছি। অনুষ্ঠানের আগের দিন দেখি যে আমার জন্ডিস হয়ে গেছে, আমি আমি দাঁড়াতে পারছি না। আমি একটা না 1 মাস রিহার্সাল করছি, তার পিছনে গ্রুপে একটু নাচা প্র্যাকটিস, পারিনি, আমি করতে পারিনি। এটা করছে কান্না, আমার কে দেখে। কোথাও অডিশন দিছি, হয়নি, সিনেমায় না, মানে বিভিন্ন জায়গায়। তো এগুলো মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম। আবার মনে হয়েছে যে না, এইটার পিছনে একটাই থাকতে হবে লক্ষ্য। আমি কিন্তু ডান বামে কিছু করিনি। যখন মাস্টার্স করার পর সব বন্ধুরা বিসিএস এর ফর্ম নিয়ে পূরণ করে জমা দিতে চলছে, আমি কিন্তু বিসিএস ফর্ম কিনিনি, আমরা অনেস্টলি জমাও দিইনি। আমি কোথাও চাকরির চেষ্টাও করিনি, বিকজ আমার ধ্যান ধারণা হচ্ছে আমাকে মানুষ চিনবে, জানবে, আমাকে বড় পর্দায় দেখবে। এই স্বপ্নটা আমার মধ্যে কাজ করেছে। আজ অবধি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, হয়তো এখন সিনেমার অবস্থা এরকম রমরমা নাই, সিনেমাকে মানুষ ওই চোখে দেখে না। তারপর আমি বলি যে আই এম এনজয়িং মাই লাইফ। আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে এখানে রেখেছেন। এবং নট অনলি দ্যাট, আমি আরও স্বপ্ন, এটা আরও কঠিন কাজ। আমি চলচ্চিত্র সে কিংবদন্তি শিল্পীদের ভোটে নির্বাচিত তারকাদের নেতা, আমি, এটা আরও কঠিন কাজ, যেটা 17 সালে পরপর 2 বার, মানে শব্দটা কিন্তু অন্যরকম। তারকা আকাশে থাকেন, যেখানে শ্রদ্ধেয় কবরী আপা, ফারুক ভাই, সোহেল রানা ভাই, ববিতা আপা, তাদের ভোটে আমি নির্বাচিত হই। এবং আমার প্রথম ভোটে রাজ্জাক ভাইও ছিলেন। তাদের ভোটে আমি নির্বাচিত, তারকাদের নেতা হয়ে বসছি। এটা আমার জন্য বরং আমার বাবা মার দোয়া, আল্লাহর রহমত ছিল, নাহলে আমি এখানে বসার কথা না এই অল্প সময় এসে। ইউ আর এনজয়িং ইওর লাইফ। আমি এনজয়িং ইওর লাইফ। কতকাল একা একা এভাবে এনজয় করবেন লাইফটা? আপনি সঙ্গীর কথা বলছেন, তো সঙ্গীর কথা হচ্ছে গিয়ে এটাও একটা আসলে আপেক্ষিক। জোর করে আমার ফ্যামিলিতে আমি বলেছি, আমি সবার ছোট, 3 ভাই 1 বোন আমরা। আমার বাবা গত হয়েছেন, মা আছেন। আমার মা 2012 সালে রত্নগর্ভা গোল্ড মেডেলে, যেটা আজাদ প্রোডাক্টসের, এটা ভূষিত হয়েছেন। তো সবাই বিয়ে করেছেন, আমি ছোট। তো এটার একটা আপেক্ষিক কথাবার্তা আছে। যেমন এটাও জোর করে করা ঠিক না, যেমন কোনো প্রফেশনে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। বিয়েটা আসলে মনের ব্যাপার। তুমি কখন মানসিকভাবে সেটেল হবা, সংসার করবা, সেটা মনের উপরে। না, আমি মানসিকভাবে সেটেল হইনি, মানসিকভাবে। কিন্তু আছে না, একটা বিয়ে করলাম, বন্ধুদের ভালো লাগে না, ছেড়ে দিলাম, লেখালেখি হলো, আমি সেটা পারবো না। আমি চাই না আমার জন্য আমার বাবা নাই, মা বা ভাইরা লজ্জিত হোক যে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছে। আমরা তো বিভিন্ন সময় কথা শুনেছি। প্রেম ভালোবাসা তো অন্য জিনিস। আমি যে প্রেম করিনি সেটা কিন্তু বলবো না। প্রেম তো কবিরা, না আমি নাম বলবো না কারো এখানে, বাট আমি প্রেম করেছি। প্রেম তো ভালো মনের মানুষই করে, শিল্পীরা প্রেম ছাড়া থাকতে পারে না। তো সে শিল্পী প্রেম করে না, আমি মনে করি সে শিল্পী না। শিল্পীরা আবেগী হবে, ভালোবাসার মানুষ হবে। সফল তো হয়েছে, প্রেম তো করেছি অনেকদিন, বাট বিবাহে না 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 আসলে প্রেম করতে করতে কি একসময় মনে হয়েছে যে না, পথটা একটু আলাদা হয়ে থাকা দরকার, হয়তো মতের মিলটা হবে না। ভালোভাবে বলে নিয়েছি যে তাহলে তোমার পথে তুমি থাকো, আমার পথে আমি থাকি, আমরা ভালো বন্ধু হয়ে থাকি। 2-3টাই তো প্রেম করেছি, অত বেশি না, এইগুলোই হয়েছে। যখন সেও বুঝতে পেরেছে যে না, সংসারটা আসলে হবে না আমার জন্য, আমি একটু উড়নচণ্ডী, সংসারটা নাই, তারাও ভেবে নিয়েছে যে একদিন সংসার হবে না। আমি সময় চেয়েছি, অথবা তারাও সময় দিয়েছে, কিন্তু একটা বেশি সময় পর্যন্ত সরে গেছে না, আপনি সরে আসছেন। এইটা আসলে আপেক্ষিক। সরে যাওয়াটা আসলে দুইজনের আলোচনার ভিত্তিতেই হয়েছে। বাট আমি বিচ্ছেদ, যেমন আমি সবসময় আমার প্রেমিকাদের একটা কথাই বলেছি যে এমনভাবে সরে যেও না, আমার যেন চরম শত্রু না হয়ে যায়। এক সময় তো একজন হাত ধরেছি, একটা পথে চলেছি,
আজ যেন একজন একজনের শত্রু না হয় চরম। এটা আমি এক কবির ভাষায় আমার মনে হয় যে এক সময় তো মানুষ একজনের বুকে বুকে মাথা রাখে, সুন্দর সম্পর্ক না থাকলে তো 2 বছর 2.5 বছর পথ চলতে পারে না। তো সেখানে এমন একটা সম্পর্ক হওয়া উচিত 20 বছর পরে দেখা হলো যেন হাসি দিয়ে জিজ্ঞেস করা যায় যে তুমি কেমন আছো। এখনো কি হয়? মাঝে মাঝে হয় কিছু মানুষের সাথে, আবার কেউ কেউ হয়তো অনেক বেশি শত্রু হয়ে গেছেন, কেউ কেউ অনেক, আমি কখনো কাউকে শত্রু মনে করি না, আমি কারো সম্পর্কে কোনো মন্তব্য করি না। আমরা বলি যে সবাই, যাদের সাথে প্রেম করেছি সবাই অনেক ভালো ছিল, কারণ আমার মতো একটা খারাপ মানুষের সাথে নাহলে কেন থাকলো। আমি খারাপ বলতে এই অর্থে যে আমি আসলে এতটা বৈষয়িক না, অনেক রাগী, তারপর একটু বাচ্চা সুলভ মন, সেটা মেনে নিয়ে যে থেকেছে। আমি বলি তারা অনেক গুণী আমার সাথে যারা ছিল, বাট হয়তো আমার গুণ কম ছিল, বাট তারপরে তাদের প্রতি অনেক শ্রদ্ধা, এখন পর্যন্ত ভালোবাসা আছে, যে তাদের সবার প্রতি কেউ আমার শত্রু না, এবং কারো সম্পর্কে আমার কোনো মন্তব্য অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। তারা ভালো থাকুক, এটা আমার কল্প, মানে আমার চাওয়া। সিরিয়াসলি প্রথম প্রেমটা কখন এসেছে? এটি স্কুল পিরোজপুরে থাকতে, যখন বাচ্চা, প্রেম কিন্তু আমার ছোটবেলা থেকেই আসলে। ও আচ্ছা। প্রেমে আমি মানে ভালো লাগে অনেক। তো একটা পিরোজপুরে একটা মেয়ে ছিল, তাকে অনেক পছন্দ করতাম, অনেক ঘুরেছি, কিন্তু কাজ হয়নি পরে শেষ পর্যন্ত, মানে আমাকে গ্রহণ করেনি আর কি। পরে যখন আপনি তারকা হলেন, এদেশের মানে লাখো মানুষ আপনাকে চিনে, তখন সে যোগাযোগ করেনি বা পরবর্তীতে না, যোগাযোগ হয়নি? তখন তার শুনেছি, আমার পরে দেখা সাক্ষাৎ হয়নি, পরে শুনেছি যে বিয়ে শাদী হয়ে গেছে আর কি, শি হ্যাজ এ কিডস অলসো। তো দ্যাটস ওয়াই আমি মনে হয়েছে যে না, ওটা একটা আসলে মনে হয় কেমন ছিল, অনেক মানে ভালো লাগাই, তাকিয়ে থাকতাম, দেখতাম, কাছে যাওয়ার ভয়ে কাজ করতো, স্কুল ছুটি হলে দাঁড়িয়ে থাকতাম তার স্কুলে আসার পথে। এগুলো হয়তো ছোটবেলায় হয়তো একটা ভালো লাগা অনেক বেশি কাজ করেছে আমার। এটা তো ছোটবেলার প্রেম গেল, বড়বেলার যদি কোনো প্রেমের কথা শুনি, ওইগুলো মনে নেই আসলে। বেসিক্যালি আমার কিন্তু প্রথম প্রেম মনে আছে? প্রথম প্রেমটা মানুষ কিন্তু মনে থাকে বেশি, আপনি যাই যে বলেন। প্রেম কি, তখন তো প্রেম ছিল না, একতরফা ছিলাম আমি কিন্তু ছোটবেলার থেকে খেলাধুলা, আমি স্কুল জেলা দলের ফুটবলার ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, খুব ভালো ক্রিকেট খেলতাম। যারা দেখবেন খেলাধুলা বা স্পোর্টসে বেশি ব্যস্ত, তারা কিন্তু নেশা বলেন, মেয়ের সাইড বলেন, দিকে কম যায়। চলচ্চিত্রে আসার পরে নায়কটা ঘরবার প্রেম, কাজ করতে গিয়ে সহকর্মীদের সাথেই প্রেম হয়েছে আমার। তো যার কারণ এইভাবেই কিন্তু অন্তত একটা গল্প একটু, না একটা গল্প আমরা নাম জানতে চাইবো না। কাজ করতে গিয়ে হয় না, কাজ করতে গিয়ে তো প্রেম হতেই পারে। কাজ করতে গিয়ে, শো করতে গিয়ে একটা ভালো লাগা জন্মে গেছে, একসঙ্গে কাজ করেছি অনেকদিন, শো করেছি, সম্পর্ক হয়ে গেছে। এটা ফিল্মে আসলে নাম বলতে চাই না, সেভাবে সবাই জানে। এটা লুকিয়ে যে আপনাকে লুকিয়ে রাখবো তা না, আমি বা তার সম্মানের দিয়ে কারণে নামটা বলতে চাই না, বাট আমার কিন্তু সেই রেসপেক্ট ছিল, কেয়ারিং ছিল, তার আমার প্রতি কেয়ারিং ছিল, আমারও ছিল। এবং আমার কাছে প্রেমটা মনে হয় অনেক পবিত্র। প্রেমটা কখনো আমার কাছে নোংরামি মনে হয় না। প্রেমটা মনে হচ্ছে শাশ্বত, এটা সবার মন থেকে আসে না। আপনি অনেক মেয়েদের সাথে মিশতে পারেন, সেটা হচ্ছে নোংরামি বা যাকে বলো মেয়ে প্রীতি বা চরিত্রহীনতা, বাট আমার মধ্যে এইগুলো কাজ করে না। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগা তো মনের ব্যাপার। তার কাছে বসা, তাকে একটা সুন্দর জিনিস গিফট দেওয়া তার বিশেষ দিনে, তার সাথে হাত ধরে ঘোরা, মানে এগুলো অনেক রোমান্টিক এবং ফিলিংসের জিনিস। নতুন প্রেম, সেটা আসলে মনের ব্যাপার, জোর করে তো এগুলো হয় না। আপনি একজনকে দেখবেন, আশায় থাকেন কিনা আপনি অনেক, যেমন চলচ্চিত্র অঙ্গন আবার ফিরে আসবে, রমরমা হবে, সেই আশা নিশ্চয়ই দেখেন। প্রেম তো হতেই পারে, প্রেমের তো আমি আশা থাকি। বয়স তো নিশ্চয়ই এখন শেষ হয়ে যায়নি, রবীন্দ্রনাথের মতো বলতে হয় যে প্রেমের তো কোনো বয়স নেই। আর প্রেমটা তো এমন, অনেক মেয়েদেরকে দেখবেন তখন ভিতর থেকে হুট করে একজনের জন্য একটু কেমন জানি একটা নাড়া দিবে। অনেক মেয়ে হেঁটে যাচ্ছে, একজনকে দেখে আপনি নাড়া দেবে, ওকে বারবার দেখতে ইচ্ছা করবে, ওর একটা SMS এর আশায় থাকবেন, ওকে একটা ফোন দিতে ইচ্ছা করবে। সেটা হচ্ছে ভালোবাসা। সেটা হয়েছে, আমার সামনেও হতে পারে। এটা ডিপেন্ডস অন মাই ইনার সাইড, দ্যাটস ইট।